নমস্কার বন্ধুরা। বিজেপি নেতারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইছেন উত্তরপ্রদেশে। ক্ষমা চাইলে কেন ক্ষমা চাইছেন, কার কাছে ক্ষমা চাইছেন, কি উপলক্ষে ক্ষমা চাইছেন, কে বলেছেন এই কথা? বলেছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। অখিলেশ যাদব বলেছেন যে সম্প্রতি বিজেপির লোকেরা উত্তরপ্রদেশে একটা বড় প্রোগ্রাম করেছিল অপারেশন সিন্দুরের ওপরে। তখন নাকি উত্তরপ্রদেশের সাধারণ মানুষ প্রত্যাশা করেছিল, আশা করেছিল যে বিজেপির নেতারা, বিজেপির লোকেরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের ব্যর্থতার জন্য ক্ষমা চাইবেন। একটু রূপক অর্থে, একটু ব্যঙ্গাত্মক ভঙ্গিমাতে তিনি কথাটা বলেছেন, কিন্তু কথাটার অনেক গভীর অর্থ রয়েছে। এখন কথা হলো, অখিলেশ যাদব হঠাৎ করে কেন ইম্পর্টেন্ট? না, হঠাৎ করে ইম্পর্টেন্ট না। অখিলেশ যাদব সবসময় ইম্পর্টেন্ট। অখিলেশ যাদব ছিলেন মুলায়ম সিং যাদবের ছেলে। মুলায়ম সিং যাদব এখন আর নেই পৃথিবীতে। অনেকের ধারণা ছিল অখিলেশ যাদব তার বাবার তৈরি করা পার্টিটা, সমাজবাদী পার্টিটাকে ধরে রাখতে পারবেন না। পার্টিটা ভেঙে চৌচির হয়ে যাবে, খান খান হয়ে যাবে, এবং এই পার্টি আর ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ অনেকটা ডাউন হয়ে গিয়েছিল 2017-র আপনার বিধানসভা নির্বাচন। এরপরে 2019-এর লোকসভা নির্বাচনেও পার্টিটা অনেক ডাউন হয়ে গিয়েছিল লোকসভায়। কিন্তু দেখা গেছে 2022-এর বিধানসভা নির্বাচনে এই অখিলেশ যাদবের নেতৃত্বেই সমাজবাদী পার্টি আপনার অর্ধেকের বেশি আসন, মানে পার্সেন্টেজের হিসাবে 50%-এর বেশি আসন বাড়িয়ে নিতে পেরেছে। শুধু তা না, বিজেপিরও আসন সংখ্যা 2017-র তুলনায় অনেকটা কমিয়ে দিতে পেরেছে। এইভাবে যে অখিলেশ যাদব ঘুরে দাঁড়াবেন, এটা বিজেপি ভাবতেও পারেনি। মনে আছে যদি আপনাদের অনেকের, যে 2022-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে অখিলেশ যাদব যখন সারা রাজ্যে র্যালি করছিলেন, যাত্রা করছিলেন, মানে গাড়ি নিয়ে যাত্রা করছিলেন, তখন যে ব্যাপক সাড়া পড়েছিল, তাতে মানুষ ধরেই নিয়েছিলেন যে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি সরকার গঠিত হতে যাচ্ছে আর অখিলেশ যাদব আবারও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু আমাদের দেশের মানুষ মোটামুটি এখন নিশ্চিত হয়ে গেছেন যে নির্বাচনে অনেক ছলাকলা হয়, অনেক কৌশল, অনেক কিছুই হয়। যে সমস্ত কিছুর কারণে হয়তো বা অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী হতে পারেননি। ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফলে তিনি তার দলকে সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে পারেননি। কিন্তু এরপরে যখন 2024-এর লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনে দেখা গেছে বিজেপিকে বিশাল ওপর থেকে হঠাৎ করে এতটা ডাউন করে দিয়েছে যে বিজেপি এখনো সেই যন্ত্রণা এখনো ভুলতে পারছে না। বিজেপি উত্তরপ্রদেশে যন্ত্রণা এখনো ছটফট করছে। অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের মধ্যে যে মনোমালিন্য ছিল, সেটা এত বৃদ্ধি পেয়েছে যে ওই যন্ত্রণার কারণে তারা এখনো সেটেল করতে পারছে না। আপনার সমাজবাদী পার্টি যেখানে 19-এ ব্যাপকভাবে ডাউন হয়ে গিয়েছিল, সেখানে শুধু বৃদ্ধি পায়নি, এতটাই বৃদ্ধি পেয়েছে যে সেই রাজ্যে এখন সমাজবাদী পার্টির কর্মীরা নিশ্চিত হয়ে গেছে প্রায় যে আগামী বিধানসভা নির্বাচনে, মানে 2027-এর বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতায় ফিরছে। আর 27-এর জন্য বিজেপি যেমন ময়দানে নেমে গেছে, তেমনি ভাবে ময়দানে নেমে গেছে সমাজবাদী পার্টিও। অর্থাৎ সেখানে যোগী আদিত্যনাথ আর অখিলেশ যাদব তারা মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই অবস্থাতে আপনার অখিলেশ যাদব মাঝে মাঝে এমন তির্যক মন্তব্য করে যে মন্তব্য শুনলেই বিজেপি আস্ত দেহে যন্ত্রণা শুরু হয়, জ্বালা যন্ত্রণা ছটফট করতে থাকে। সেরকমই একটা মন্তব্য করেছে এই গতকালকে। বলেছে কি? বলেছে বিজেপির লোকেদের এখন আর অন্য কোনো কাজ নাই, তারা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে ক্ষমা চাইতে, যে তারা যে ব্যর্থ হয়েছে, তারা যে নিরাপত্তা দিতে পারেনি, তারা যে অনেকগুলো ক্ষেত্রে অক্ষম, এটা যে প্রমাণিত হয়েছে, তার কারণে তারা এখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাইছে। এবং এই মন্তব্যটাও, মানে এই মন্তব্যগুলো কি কেন করেন? এই কারণে করেন যে তার যে দলের কর্মীরা তারা যাতে খুব আনন্দ পায়,
তারা যাতে উৎসাহিত ফিল করে, তাদের মধ্যে যাতে মনোবল বৃদ্ধি পায়, তাদের যাতে সাহস বৃদ্ধি পায়, তারা যাতে আরো বেশি অ্যাক্টিভ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এই কারণে এগুলো করে। আর অন্যদিকে তারা যাদের বিরুদ্ধে লড়াই করছে, অর্থাৎ তাদের প্রতিদ্বন্দ্বী, যেমন আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি, তাদের কর্মীরা যাতে মনোবল হারায়, তাদের যাতে মনের মধ্যে উৎসাহটা নষ্ট হয়ে যায়। এমনিতেও নষ্ট হয়েছে, কারণ উত্তরপ্রদেশে তাদের মধ্যে অনেক গোষ্ঠী কোন্দল, সেটা নিয়ে অনেক ভিডিও হয়েছে, অনেক সংবাদপত্রে সংবাদ দেখেছেন আপনারা, বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের সংবাদে আপনারা দেখেছেন, অনেক অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক টিভিতে ডিবেট হয়েছে যে গোষ্ঠী কোন্দল কোন জায়গাতে। এমন একটা সময় ছিল যখন গত কয়েক মাসে, যখন যদি আদিত্যনাথকে মুখ্যমন্ত্রিত্ব থেকে প্রায় সরিয়ে দিচ্ছিল, এবং আদিত্যনাথকে তখন মুখ্যমন্ত্রীত্বে টিকিয়ে রাখার জন্য মোহন ভাগবত, আরএসএস এর সরসংঘ চালক, ময়দানে অবতীর্ণ হন। তিনি আপনার কি বলে যোগী আদিত্যনাথের পাশে গিয়ে দাঁড়ান, এবং তিনি দাঁড়ানোর কারণেই নাকি শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা মিলেও আদিত্যনাথকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরাতে পারেননি। অন্যথায় এতদিনে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যেতেন। তার জায়গাতে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য বেশ কয়েকজন নেতা মুখিয়েছিলেন, এবং তারা সবাই নাকি অমিত শাহের খুব ঘনিষ্ঠ, অমিত শাহের খুব প্রিয় পাত্র। তো অমিত শাহ বারবার চেষ্টা করেও যোগী আদিত্যনাথকে সরাতে পারেননি। কিন্তু বিজেপির ভেতরের যে কোন্দলটা, আভ্যন্তরীণ যে সমস্যা, আভ্যন্তরীণ যে মানে গোষ্ঠী বিভাজন, আভ্যন্তরীণ যে মনোমালিন্য, ঝামেলাগুলো, এগুলো কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। আর তার কারণে দল আতঙ্কিত যে এই তো 25-এর মাঝামাঝি চলে এসেছে, এবার আপনারা একবার ভাবেন আর 6 মাস পরেই 2026 চলে আসবে, এরপরে 1 বছর মাত্র, মানে 1.5 বছর, 1.25 বছর এরকম সময়ের ব্যবধানে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই সময়ে মানে এত অল্প সময়ের মধ্যে বিজেপি কিভাবে তার ঘরটাকে গোছাবে, আর কিভাবেই বা অখিলেশ যাদবের বিজয় রথটাকে আটকাবে। কারণ অখিলেশ যাদব উত্তরপ্রদেশের 2022-এর বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে তার যে বিজয় রথ, মানে তার যে অগ্রগতি, যেটা তিনি শুরু করেছিলেন নতুন রূপে, সেটা কিন্তু লোকসভা নির্বাচনে ব্যাপক আকার তিনি ধারণ করিয়েছিলেন। তার কারণে উত্তরপ্রদেশে তাকে নিয়ে এখন ব্যাপকভাবে চিন্তিত শুধু যে যোগী আদিত্যনাথ তা না, নরেন্দ্র মোদী পর্যন্ত। কেননা মোদীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে উত্তরপ্রদেশে বিধানসভাটা, মানে রাজ্য সরকারটা যাতে বিজেপির থাকে। সম্ভব হলে যোগী আদিত্যনাথের জায়গাতে নিজের কোনো প্রিয় পাত্রকে মুখ্যমন্ত্রী পদে বসাবেন, কিন্তু সরকারটা যাতে টিকে থাকে, সরকারটা যাতে আবারও ফিরে আসে আপনার 27-এর বিধানসভা নির্বাচনে, সেটা কিন্তু চাইছেন মনে প্রাণে নরেন্দ্র মোদীও। কিন্তু আবার চিন্তিত যে রাখতে পারবেন তো শেষ পর্যন্ত সরকারটাকে, পার্টি ক্ষমতায় থাকবে তো, অখিলেশের বিজয় যাত্রাকে আটকে দেওয়া সম্ভব হবে তো। সমাজবাদী পার্টির যে সর্বব্যাপী প্রভাব উত্তরপ্রদেশের রাজনীতিতে বর্তমানে, যেটা ব্যাপক আকার ধারণ করেছে, সেটাকে প্রতিহত করা যাবে তো। এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের যদি জানা থাকে তাহলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট অবশ্যই করবেন। আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, নিজেও সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন, যাতে ব্যতিক্রমী আলোচনাগুলো সবাই শুনতে পারে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।